চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, রাতের নিকষ অন্ধকার, চারপাশের গ্রাম একদম নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে আপনার বাড়ির সামনে এসে নিঃশব্দে থামল পুলিশের একটি কালো জিপ। কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো এফআইআর নেই, কেবল জিজ্ঞাসাবাদের কথা বলে তুলে নিয়ে যাওয়া হলো আপনার কাছের কোনো মানুষকে। এরপর থানা, হাসপাতাল বা আদালত, কোথাও আর তার কোনো খোঁজ মিলল না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও 90-এর দশকে ভারতের পাঞ্জাবে এটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। রাষ্ট্র যখন নিজেই জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে আইনের শাসনকে কবর দেয়, তখন সাধারণ মানুষ বিচারের আশায় কার কাছে যায়? 25,000 গুম হওয়া যুবকের বেওয়ারিশ লাশের হিসাব খুঁজতে গিয়ে যিনি নিজেই একদিন রাষ্ট্রের নির্মম শিকারে পরিণত হয়েছিলেন। আজ আমরা জানব সেই অদম্য সাহসী মানুষ যশবন্ত সিং কালরার গল্প। আপনারা শুনছেন বই কথা কয়। আজকের দীর্ঘ তথ্যচিত্রে আমরা প্রমাণ ও যুক্তির ভিত্তিতে উন্মোচন করব পাঞ্জাবের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়, কেপিএস গিলের রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে শুরু করে হারিকে খালের সেই রক্তক্ষয়ী বিভীষিকা। চলুন ইতিহাসের আড়ালে চাপা পড়া সেই নিষিদ্ধ সত্যের একেবারে গভীরে প্রবেশ করি। অধ্যায় 1, সতলুজ নিষিদ্ধকরণ এবং ইতিহাসের চাপা পড়া পাতা। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায়, রাষ্ট্র যখন কোনো অস্বস্তিকর সত্যকে চিরতরে মুছে ফেলতে চায়, তখন তারা প্রায়শই জলের আশ্রয় নেয়। কারণ মাটি খুঁড়লে কঙ্কাল পাওয়া যায়, কিন্তু প্রবহমান জলস্রোত সব প্রমাণ ভাসিয়ে নিয়ে যায়। ভারতের পাঞ্জাব রাজ্যের শতদ্রু বা সুতলেজ নদী এবং হারিকে খাল শুধু কৃষিকাজের জল সরবরাহ করেনি। 90-এর দশকে এটি হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের গুম করা হাজার হাজার মানুষের এক নীরব কবরস্থান। ইতিহাসের এই ভয়ঙ্কর সত্যটি সাম্প্রতিক সময়ে আবারও জনসমক্ষে চলে আসে একটি চলচ্চিত্রের হাত ধরে। জি5 ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সতলুজ নামক সিনেমাটি মুক্তির মাত্র 2 দিনের মাথায় হঠাৎ সরিয়ে নেওয়া হয়। একটি চলচ্চিত্র কেন রাষ্ট্রের এত বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? উত্তরটি লুকিয়ে আছে সিনেমার প্লটে। সিনেমাটিতে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল 90-এর দশকে পাঞ্জাব পুলিশের অবাধ ক্ষমতার চরম অপব্যবহার এবং সাধারণ শিখ যুবকদের তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে দেওয়ার সেই অন্ধকার অধ্যায়। সেন্সরশিপের কাঁচি দিয়ে সিনেমাটি সরিয়ে দেওয়া হলেও ইতিহাসকে মুছে ফেলা যায় না। সতলুজ নিষিদ্ধকরণের ঘটনা প্রমাণ করে 3 দশক পার হয়ে গেলেও সেই সময়ের ক্ষত আজও কতটা গভীর। সিনেমা থেকে দৃষ্টি সরিয়ে এবার আমাদের তাকাতে হবে বাস্তবের দিকে। 90-এর দশকের পাঞ্জাব। চারদিকে তখন সশস্ত্র খালিস্তান আন্দোলন দমন করার নামে এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় অভিযান চলছে। এই সময়টিকে বুঝতে হলে আমাদের কিছু প্রামাণ্য দলিলের দিকে তাকাতে হবে। সাউথ এশিয়া কোয়ালিশন অন চাইল্ড সার্ভিসিউডের গবেষক রাম নারায়ণ কুমারের লেখা রিডিউসড টু অ্যাশেজ, দ্য ইনসার্জেন্সি অ্যান্ড হিউম্যান রাইটস ইন পাঞ্জাব বইটি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল। এই বই এবং হিউম্যান রাইটস ওয়াচের ডেড সাইলেন্স শীর্ষক রিপোর্ট অনুযায়ী সেই সময় পাঞ্জাবে ভুয়া বন্দুকযুদ্ধ এবং অজ্ঞাত পরিচয় লাশ হিসেবে পুড়িয়ে ফেলাটা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ায় পরিণত হয়েছিল। পুলিশের তালিকায় যারা ছিল সন্দেহভাজন, রাতের অন্ধকারে তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হতো। এরপর সেই যুবকদের আর কোনো খোঁজ মিলত না। কোনো এফআইআর নেই, কোনো আদালতের প্রক্রিয়া নেই, এমনকি পরিবারের কাছে লাশ হস্তান্তরের আইনি বাধ্যবাধকতাও মানা হতো না। রাষ্ট্রযন্ত্রের একটি অংশ কিভাবে এতটা জবাবদিহিহীন হয়ে উঠতে পারে, তা যে কোনো আধুনিক গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বিশাল প্রশ্ন। পাঞ্জাবের সাধারণ মানুষ তখন এক চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। একদিকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা, অন্যদিকে রক্ষক হিসেবে নিযুক্ত পুলিশের দানবীয় রূপ। এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছিল নিরীহ পরিবারগুলো। রাষ্ট্রীয় ক্ষমতার এই অসীম প্রয়োগ বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুপরিকল্পিত ব্যবস্থা। যখন কোনো রাষ্ট্র নিজস্ব ভূখণ্ডের ভেতরেই অঘোষিত যুদ্ধে অবতীর্ণ হয়, তখন সর্বপ্রথম বলি হয়
আইনের শাসন। পাঞ্জাবের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। সিনেমাটিতে যে পুলিশি বর্বরতার চিত্র আঁকা হয়েছে তা কাল্পনিক গল্প নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 1991 সালের রিপোর্ট ইন্ডিয়া হিউম্যান রাইটস ভায়োলেশন ইন পাঞ্জাব স্পষ্টভাবে উল্লেখ করেছে কিভাবে টাডা বা টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট আইনের যথেচ্ছ অপব্যবহার করা হয়েছিল। এই আইনের অধীনে পুলিশ যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারত। এই আইনি রক্ষা কবচই পুলিশকে দায়মুক্তি প্রদান করেছিল। তারা জানত গুম বা হত্যার জন্য তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। সিনেমা নিষিদ্ধ করার বর্তমান প্রবণতা আসলে অতীতেরই প্রতিচ্ছবি। 90-এর দশকে পাঞ্জাবে তথ্য প্রবাহের ওপরও ছিল কঠোর নিয়ন্ত্রণ। সে সময় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। শ্মশানগুলোতে যখন রাতের অন্ধকারে ট্রাকে করে একের পর এক বেওয়ারিশ লাশ নিয়ে এসে পুড়িয়ে ফেলা হতো, তখন স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমকে নীরব থাকতে বাধ্য করা হয়েছিল। এই নীরবতা ভাঙার চেষ্টা যারা করেছেন তাদেরও চরম মূল্য চোকাতে হয়েছে। সতলুজ সিনেমাটি মূলত সেই স্তব্ধ করে দেওয়া কণ্ঠস্বরগুলোরই একটি আধুনিক প্রতিচ্ছবি, যা রাষ্ট্রযন্ত্র আজও শুনতে প্রস্তুত নয়। এ কারণেই মুক্তির 2 দিনের মাথাতেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়। এটি কেবল সিনেমার মৃত্যু নয়, বরং একটি নির্দিষ্ট ঐতিহাসিক ন্যারেটিভকে বাঁচিয়ে রাখার চেষ্টা। পাঞ্জাবের এই অধ্যায়টি বুঝতে হলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে। বুঝতে হবে কিভাবে একটি রাজ্য, যা একসময় ভারতের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল, তা পরিণত হলো বদ্ধভূমিতে। সাধারণ কৃষকের সন্তানরা কিভাবে রাষ্ট্রের চোখে পরিণত হলো রাষ্ট্রদ্রোহীতে। তবে এই পুরো পরিস্থিতির দায় কেবল তৎকালীন পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে দেওয়াটা হবে ইতিহাসের এক খণ্ডিত পাঠ। এই পুলিশ প্রশাসনকে এমন নিরঙ্কুশ ক্ষমতা কে দিয়েছিল? কেন রাজনৈতিক নেতৃত্ব পুলিশের এই আচরণকে কেবল সমর্থনই করেনি, বরং উৎসাহিত করেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের 90-এর দশক থেকে পিছিয়ে যেতে হবে। কারণ কোনো রাষ্ট্র একদিনে হঠাৎ করে তার নিজ নাগরিকদের গুম করতে শুরু করে না। এর পেছনে থাকে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, তীব্র মেরুকরণ এবং চরমপন্থী সিদ্ধান্ত। সতলুজ সিনেমায় যে অন্ধকারের চিত্র আমরা দেখি, তার বীজ বপন করা হয়েছিল আরও 1 দশক আগে। সেই বীজ থেকে যে গাছের জন্ম হয়েছিল তার শিকড় ছড়িয়ে আছে ভারতের রাজনীতির একেবারে শীর্ষ পর্যায়ে। পাঞ্জাবের এই রক্তক্ষয়ী অধ্যায়ের প্রকৃত শুরুটা 90-এর দশকে নয়। এর সূত্রপাত ঘটেছিল এমন একটি ঘটনায় যা পুরো ভারতের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিয়েছিল। একটি পবিত্র উপাসনালয়, সামরিক বাহিনীর বুটের শব্দ, ভারী ট্যাঙ্কের গর্জন এবং সবশেষে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের একজন প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে বুলেটে নিহত হওয়া। একটিমাত্র অপারেশন যা পাঞ্জাবের মাটি থেকে আইনের শাসন মুছে দিয়েছিল। সেই অপারেশনের নাম এবং কি হয়েছিল তা জানতে শুনতে থাকুন আমাদের পরবর্তী অধ্যায়। অধ্যায় 2, প্রেক্ষাপট, অপারেশন ব্লু স্টার ও তার পরিণতি। ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হল যে সেনাবাহিনী বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শপথ নেয়, সেই একই বাহিনীকে যখন নিজ দেশের নাগরিকদের উপর ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়, তখন রাষ্ট্রের ভিত্তি চিরতরে কেঁপে ওঠে। 1984 সালের জুন মাসে ভারতের পাঞ্জাবে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল। শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান অমৃতসরের হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির পরিণত হয়েছিল এক প্রবল সামরিক সংঘাতের রণক্ষেত্রে। এই সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন ব্লু স্টার। কিন্তু কেন এমন একটি চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। প্রখ্যাত সাংবাদিক মার্ক টালির লেখা অমৃতসর মিসেস গান্ধীজ লাস্ট ব্যাটল বইটিতে এই প্রেক্ষাপটের বিশদ বিবরণ রয়েছে। বইটি অনুযায়ী 80-র দশকের শুরুতে পাঞ্জাবে স্বায়ত্তশাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি তীব্র রাজনৈতিক আন্দোলন দানা বাঁধতে শুরু করে।
এই আন্দোলনের একটি অংশ ধীরে ধীরে সশস্ত্র রূপ নেয় এবং জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে একটি কট্টরপন্থী গোষ্ঠী স্বর্ণ মন্দির চত্বরে আশ্রয় গ্রহণ করে। তারা মন্দির চত্বরকে কার্যত একটি দুর্গে পরিণত করেছিল। সরকার এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার এই সংঘাত পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি অকার্যকর করে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর সামরিক সমাধানের পথ বেছে নেন। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল KS ব্রারের লেখা অপারেশন ব্লু স্টার দ্য ট্রু স্টোরি গ্রন্থে এই অভিযানের সরাসরি বিবরণ পাওয়া যায়। ব্রারের বর্ণনা অনুযায়ী 5 জুন রাতে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দির চত্বরে প্রবেশ করে, কিন্তু এই অভিযানটি কোনো সাধারণ পুলিশি বা আধা সামরিক অভিযান ছিল না। এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামরিক যুদ্ধ, যেখানে পদাতিক বাহিনীর পাশাপাশি ভারী আর্টিলারি এবং ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল। মন্দির চত্বরে অবস্থিত আকাল তখ্ত, যা শিখদের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার প্রতীক, ট্যাঙ্কের গোলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাব অনুযায়ী এই অভিযানে 493 জন বেসামরিক নাগরিক ও সশস্ত্র যোদ্ধা এবং 83 জন সেনা সদস্য নিহত হন। তবে স্বাধীন গবেষক এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে বেসামরিক নিহতের প্রকৃত সংখ্যা ছিল আরও অনেক বেশি। অপারেশন ব্লু স্টার কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ শিখ ধর্মাবলম্বীর মানসিকতায় এক গভীর আঘাত। পবিত্র উপাসনালয়ে সামরিক বাহিনীর প্রবেশ এবং ব্যাপক রক্তপাতের ঘটনা শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও বিচ্ছিন্নতা বোধের জন্ম দেয়। এই সামরিক অভিযানের রাজনৈতিক পরিণতি ছিল সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক। পাঞ্জাবের গ্রামে গ্রামে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সরকার সাময়িকভাবে সশস্ত্র গোষ্ঠীকে দমন করতে সক্ষম হলেও একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শূন্যতা এবং আস্থার সংকট তৈরি হয়। বিপিন চন্দ্রের ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স বইটিতে এই পরবর্তী প্রভাবগুলোর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ রয়েছে। চন্দ্রের মতে অপারেশন ব্লু স্টার পাঞ্জাব সমস্যার কোনো রাজনৈতিক সমাধান দিতে পারেনি, বরং এটি উগ্রবাদকে আরও উস্কে দিয়েছিল। এই ক্ষোভের চূড়ান্ত এবং সবচেয়ে মর্মান্তিক বহিঃপ্রকাশ ঘটে 1984 সালের 31 অক্টোবর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার নিজ বাসভবনে তার নিজস্ব শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন। এটি ছিল অপারেশন ব্লু স্টারের সরাসরি প্রতিশোধ। এই হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম দেয়। দিল্লি এবং ভারতের অন্যান্য অংশে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়, যেখানে হাজার হাজার নিরীহ শিখ নারী, পুরুষ ও শিশু নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং দেশব্যাপী শিখ বিরোধী দাঙ্গা পাঞ্জাবের পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তোলে। কেন্দ্র সরকার বুঝতে পারে কেবল সামরিক বাহিনী দিয়ে এই দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ফলে তারা একটি নতুন কৌশল গ্রহণ করে। এই নতুন কৌশলের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পাঞ্জাব পুলিশ। খুশবন্ত সিং এর বিখ্যাত গ্রন্থ এ হিস্ট্রি অফ শিখ ভলিউম 2, এই বইতে এই সময়কালের চমৎকার বিশ্লেষণ রয়েছে। তার বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে রাজনৈতিক নেতৃত্ব পাঞ্জাবের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠিত করতে এমন একটি ব্যবস্থার দিকে ঝুঁকতে শুরু করেছিল যা আইনের সাধারণ কাঠামোর বাইরে গিয়ে কাজ করবে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের অবসান ঘটানো হয়। প্রশাসনকে কার্যত একটি পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। সশস্ত্র খালিস্তান আন্দোলন তখন গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত নেয় যে প্রচলিত আইনি প্রক্রিয়ায় এবং আদালতের মাধ্যমে এই সশস্ত্র অভ্যুত্থান দমন করা অসম্ভব। প্রমাণের অভাব, সাক্ষীদের ভয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে অনেক অভিযুক্তই সহজে মুক্তি পেয়ে যাচ্ছিল। তাই প্রশাসন ঠিক করে তারা আর আদালতের মুখাপেক্ষী হবে না। সরকার পাঞ্জাব পুলিশকে
এমন কিছু বিশেষ ক্ষমতা প্রদান করতে শুরু করে যা ছিল অভূতপূর্ব এবং ভয়ঙ্কর। সন্ত্রাস দমনের নামে একটি নতুন আইনি এবং প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়, যেখানে পুলিশই হয়ে ওঠে বিচারক এবং জল্লাদ। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই জন্ম নিতে শুরু করে এক নতুন দানবীয় প্রথা। প্রচলিত আইনের বইগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয় এবং তার জায়গা দখল করে সম্পূর্ণ অলিখিত ও নির্মম কিছু প্রশাসনিক নির্দেশিকা। কিন্তু এই অসীম ক্ষমতা যখন একটি নির্দিষ্ট বাহিনীর হাতে শর্তহীনভাবে তুলে দেওয়া হয়, তখন তারা কিভাবে সেই ক্ষমতার ভয়ঙ্কর প্রয়োগ করে? কে ছিল সেই রহস্যময় ব্যক্তি যার সরাসরি নেতৃত্বে পুলিশ বাহিনী এমন এক দানবীয় রূপ ধারণ করেছিল, যা আমরা জানব পরবর্তী অধ্যায়ে। অধ্যায় ৩, দানবের উত্থান, পুলিশকে দেওয়া অসীম ক্ষমতা। ইতিহাস সাক্ষ্য দেয়, রাষ্ট্র যখন তার নিজের নাগরিকদের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করে, তখন প্রথম যে জিনিসটির মৃত্যু ঘটে তা হল আইনের শাসন। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ক্ষমতার কোনো সীমারেখা না থাকলে রক্ষক খুব দ্রুত ভক্ষকে পরিণত হয়। ৮০-এর দশকের শেষ এবং ৯০-এর দশকের শুরুতে ভারতের পাঞ্জাবে ঠিক এই ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক অবক্ষয়টি চূড়ান্ত প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আইনি কাঠামোর ভেতরে থেকেই চরম স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, পাঞ্জাব তার এক ভয়ঙ্কর ঐতিহাসিক দৃষ্টান্ত। অপারেশন ব্লু স্টার এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর পাঞ্জাবে যখন সশস্ত্র খালিস্তান আন্দোলন চরম আকার ধারণ করে, তখন ভারত সরকার এবং ক্ষমতাসীন কংগ্রেস দল বুঝতে পারে যে সাধারণ পুলিশিং দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করা অসম্ভব। সাধারণ বিচার প্রক্রিয়ায় সাক্ষীরা ভয়ে আদালতে আসত না, আর প্রমাণের অভাবে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা দ্রুত জামিন পেয়ে যেত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে রাষ্ট্র এমন এক বিপজ্জনক পথ বেছে নেয়, যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার অধ্যায় তৈরি করে। তৎকালীন কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিস্থিতি সামাল দিতে আইনি কাঠামোর আড়ালে পুলিশ প্রশাসনকে এক অসীম ক্ষমতা প্রদান করে। এই অসীম ক্ষমতার আইনি ভিত্তি ছিল মূলত টাডা বা টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। প্রখ্যাত মানবাধিকার কর্মী ও আইনজীবী রাম নারায়ণের লেখা বই রিডিউস টু অ্যাশেস এই বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে চরম দমনমূলক টাডা আইনের যথেচ্ছ ও নিষ্ঠুর অপব্যবহার করা হয়েছিল। এই আইনের অধীনে পুলিশ যে কোনো ব্যক্তিকে কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে দীর্ঘ সময়ের জন্য বিনা বিচারে আটকে রাখতে পারত। সাধারণ ফৌজদারি আইনে, যেখানে পুলিশ হেফাজতে নেওয়া স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয় না, সেখানে টাডা আইনে পুলিশ অফিসারদের সামনে দেওয়া স্বীকারোক্তিকেই চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করার সুযোগ দেওয়া হয়। এর ফলে সন্দেহভাজনদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য পুলিশি নির্যাতনের পথটি সম্পূর্ণ আইনি বৈধতা পেয়ে যায়। রাষ্ট্রযন্ত্র কার্যত পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে বলে দেয় সন্ত্রাস দমনের জন্য তারা যে কোনো কিছু করতে পারে এবং এর জন্য তাদের কোনো জবাবদিহি করতে হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 1991 সালের বিস্তারিত রিপোর্ট পাঞ্জাব ইন ক্রাইসিস থেকে জানা যায়, পুলিশকে উৎসাহিত করার জন্য তখন এক নতুন এবং বিপজ্জনক বাউন্টি সিস্টেম বা নগদ পুরস্কারের প্রথা চালু করা হয়েছিল। কোনো তালিকাভুক্ত সন্দেহভাজনকে ধরতে বা হত্যা করতে পারলে পুলিশ কর্মকর্তাদের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার এবং দ্রুত পদোন্নতির আনুষ্ঠানিক ব্যবস্থা করা হয়। এই বিশাল পুরস্কারের লোভ পুরো পুলিশ বাহিনীর ভেতরে এক চরম অসুস্থ প্রতিযোগিতার জন্ম দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পদোন্নতি এবং অর্থের লোভে সাধারণ নিরীহ যুবকদেরও সন্দেহভাজন হিসেবে তুলে এনে ভুয়া সংঘর্ষ বা ফেক এনকাউন্টারে হত্যা করা হতে থাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের যে ভূমিকা থাকার কথা, পাঞ্জাবে তা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। পুলিশই এককভাবে হয়ে ওঠে তদন্তকারী, বিচারক এবং একই সাথে নির্মম জল্লাদ। জবাবদিহিহীনতার এই সংস্কৃতি
এতটাই গভীরে প্রথিত হয় যে কেউ পুলিশের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে টু শব্দটিও করতে সাহস পেত না। রাষ্ট্রের সুরক্ষার দোহাই দিয়ে তৈরি করা এই ব্যবস্থাটি ধীরে ধীরে একটি দানবীয় রূপ ধারণ করে। এই পুরো বেআইনি প্রক্রিয়ায় তৎকালীন কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বের সরাসরি এবং নীরব সমর্থন ছিল। সাংবাদিক মনোজ যোশীর লেখা দ্য লস্ট রেভলিয়ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাসীন কংগ্রেস সরকার তখন পাঞ্জাবে যে কোনো মূল্যে তথাকথিত শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ছিল, তা সে যে পথেই হোক না কেন। রাজনৈতিক নেতৃত্ব পুলিশ প্রশাসনকে মানবাধিকার লঙ্ঘনের একটি সম্পূর্ণ অলিখিত দায় মুক্তি প্রদান করে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে সন্ত্রাস দমনের ক্ষেত্রে মানবাধিকার বা আইনি প্রক্রিয়ার সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে সরকার মাথা ঘামাবে না। এই রাজনৈতিক মদদ পুলিশকে এতটা বেপরোয়া করে তোলে যে তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। যখন রাষ্ট্র তার নিজের তৈরি করা আইন ভাঙার জন্য পুলিশকে পুরস্কৃত করে, তখন সেই সমাজে আর কোনো সাধারণ মানুষের নিরাপত্তা থাকে না। পাঞ্জাবের প্রতিটি সাধারণ গ্রামে গ্রামে তখন রাতের অন্ধকার নেমে আসা মানেই ছিল নিশ্চিত মৃত্যুর আতঙ্ক। কখন কার বাড়ির দরজায় পুলিশের গাড়ি এসে থামবে এবং কাকে তুলে নিয়ে যাওয়া হবে তা কেউ জানত না। একটি ভয়ের সাম্রাজ্য কায়েম হয়েছিল পুরো রাজ্য জুড়ে। আইনের শাসন ভেঙে পড়ার এই ধারাবাহিকতায় পাঞ্জাব পুলিশ পরিণত হয় এক অসীম ক্ষমতা সম্পন্ন মৃত্যু বাহিনীতে। সরকারের এই চরম ভুল নীতি যে শেষ পর্যন্ত ঠিক কত বড় এক মানবাধিকার বিপর্যয়ের জন্ম দিতে পারে তা তখনও কেউ পুরোপুরি আঁচ করতে পারেনি। কারণ এই অসীম ক্ষমতা পরিচালনার জন্য প্রয়োজন ছিল এমন একজন নেতার যিনি কোনো রকম নৈতিক দ্বিধা ছাড়াই রাষ্ট্রের এই গোপন নির্দেশিকাগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। প্রশাসন এমন একজন কর্মকর্তাকে খুঁজছিল যিনি সাধারণ পুলিশিংয়ের বাইরে গিয়ে একটি নির্মম যুদ্ধ পরিচালনা করতে পারবেন। আর ঠিক সেই সময়েই পাঞ্জাবের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এমন এক ব্যক্তি যার নাম আজীবন বিতর্ক এবং বিভীষিকার সমার্থক হয়ে থাকবে। তিনি এসে পুলিশের এই অসীম ক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যান এবং শুরু করেন এক নিষ্ঠুর অভিযান। তিনি রাষ্ট্রের কোনো লিখিত আইন মানতেন না, তিনি নিজেই ছিলেন আইন। ইতিহাসে সেই প্রবল ক্ষমতাধর পুলিশ কর্মকর্তার কি নাম ছিল এবং সে কি করেছিল তা জানতে শুনতে থাকুন আমাদের পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 4, কেপিএস গিল এবং সুপার কপ বনাম রাষ্ট্রীয় সন্ত্রাস। ক্ষমতার এক অত্যন্ত চরম এবং অদ্ভুত মনস্তত্ত্ব সর্বদাই রয়েছে। রাষ্ট্র যখন তার কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে সম্পূর্ণ বিচারহীনভাবে হত্যার একটি অলিখিত লাইসেন্স প্রদান করে, তখন সেই ব্যক্তি আর সাধারণ প্রশাসক থাকেন না। ক্ষমতার চূড়ান্ত প্রয়োগে তিনি রাষ্ট্রের চোখে হয়ে ওঠেন এক মহান ত্রাতা, আর সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন এক সাক্ষাৎ জল্লাদ। ভারতের আধুনিক ইতিহাসে কানওয়ার পাল সিং গিল বা কেপিএস গিল ঠিক এমনই এক চরম বিপরীতমুখী এবং বিতর্কিত নাম। 90-এর দশকের শুরুতে যখন পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছিল, তখন তৎকালীন ভারত সরকার এই চৌকস আইপিএস কর্মকর্তার হাতেই তুলে দিয়েছিল রাজ্যের সর্বোচ্চ পুলিশি ক্ষমতা। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনো মূল্যে পাঞ্জাব থেকে সশস্ত্র খালিস্তান আন্দোলনকে সমূলে উৎপাটন করার। এই একটি মাত্র লক্ষ্য পূরণের জন্য তিনি এমন এক নির্মম পথ বেছে নিয়েছিলেন যা পাঞ্জাবের ইতিহাসকে চিরতরে রক্তরঞ্জিত করে দেয়। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর কেপিএস গিল একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং আগ্রাসী কৌশল গ্রহণ করেন। তার একটি মাত্র নীতি ছিল অত্যন্ত পরিষ্কার: বুলেটের জবাব দেওয়া হবে কেবল বুলেট দিয়ে। প্রখ্যাত সাংবাদিক এবং লেখক সুধীর শর্মার লেখা দ্য খালিস্তান কনস্পিরেসি গ্রন্থে গিলের এই দমন পীড়ন নীতির বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায়। বইটি থেকে জানা যায় গিল প্রচলিত আইনি প্রক্রিয়ার ওপর একদমই আস্থা রাখতেন না। তিনি বিশ্বাস করতেন যে আদালতের মাধ্যমে সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া একটি দীর্ঘ এবং প্রায় অসম্ভব প্রক্রিয়া। তাই তিনি তার অধীনস্থ পুলিশ বাহিনীকে নির্দেশ দেন
মাঠ পর্যায়েই চূড়ান্ত ফয়সালা করে ফেলার। গিলের এই কঠোর নীতির প্রথম বড় সাফল্য আসে 1988 সালের অপারেশন ব্ল্যাক থান্ডারের মাধ্যমে। এই অভিযানে তিনি অত্যন্ত সুকৌশলে স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা সশস্ত্র জঙ্গিদের আত্মসমর্পণ করতে বাধ্য করেন। অপারেশন ব্লু স্টারের তুলনায় এই অভিযানে সাধারণ মানুষের প্রাণহানি ছিল একেবারেই নগণ্য। এই অসাধারণ সাফল্যের কারণে তিনি দ্রুত ভারত সরকারের কাছে এক জাতীয় বীর বা সুপার কপ হিসেবে পরিচিতি লাভ করেন। পুরো দেশের সংবাদ মাধ্যম তাকে একজন কিংবদন্তি হিসেবে প্রচার করতে শুরু করে। কিন্তু রাষ্ট্রের এই সুপার কপের উজ্জ্বল ভাবমূর্তির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর এবং অন্ধকার রূপ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং এনসাফের যৌথ উদ্যোগে প্রকাশিত বিস্তারিত রিপোর্ট প্রোটেক্টিং দ্য কিলার্স, এ পলিসি অফ ইম্পিউনিটি ইন পাঞ্জাব, ইন্ডিয়া, এই রিপোর্ট থেকে গিলের সেই অন্ধকার দিকটি স্পষ্টভাবে উন্মোচিত হয়। এই রিপোর্ট স্পষ্টভাবে প্রমাণ করে যে গিল তার পুলিশ বাহিনীকে কেবল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধেই নয়, বরং সাধারণ শিখ নাগরিকদের বিরুদ্ধেও এক অঘোষিত যুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। তার সরাসরি নির্দেশে পাঞ্জাব পুলিশ একটি ভয়ঙ্কর গ্যাং বা গুপ্তঘাতক বাহিনীতে পরিণত হয়েছিল। তিনি ক্যাটস বা কনসিল্ড অ্যাপ্রিহেনশন টেকনিক্স নামে একটি সম্পূর্ণ বেআইনি এবং গোপন পদ্ধতি চালু করেন। এই পদ্ধতিতে আটককৃত বা আত্মসমর্পণকারী সশস্ত্র জঙ্গিদের পুলিশের গুপ্তচর এবং হিটম্যান হিসেবে ব্যবহার করা শুরু হয়। এই ক্যাটসদের দায়িত্ব দেওয়া হতো রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তিদের নির্মমভাবে গুপ্ত হত্যা করার। এর বিনিময়ে তাদের দেওয়া হতো বিশাল অঙ্কের নগদ অর্থ, অবৈধ অস্ত্র এবং চূড়ান্ত আইনি দায়মুক্তি। কেপিএস গিলের এই নির্মম নীতির ফলে পাঞ্জাবে তখন এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে রক্ষক এবং ভক্ষকের মধ্যে আর কোনো ন্যূনতম পার্থক্য অবশিষ্ট ছিল না। গিল প্রকাশ্যে তার অফিসারদের যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে রক্ষা করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। ফলে নিচুতলার পুলিশ কর্মকর্তারা খুব দ্রুত বুঝে যান যে তারা যথেচ্ছভাবে খুন, গুম বা সাধারণ নাগরিকদের ওপর নির্যাতন করলেও তাদের টিকিটি কেউ ছুঁতে পারবে না। প্রখ্যাত মানবাধিকার কর্মী রাম নারায়ণ কুমার তার রিডিউসড টু অ্যাশেজ বইতে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে গিলের এই দায়ী মুক্তির নীতির কারণে পুলিশ প্রশাসন চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। পুলিশ তখন কেবল রাষ্ট্র সুরক্ষার জন্য কাজ করছিল না, বরং চাঁদাবাজি, ব্যক্তিগত শত্রুতা উদ্ধার এবং দ্রুত প্রমোশনের লোভে সাধারণ যুবকদের ধরে নিয়ে যেতে শুরু করে। গিল তার বাহিনীর এই চরম অপরাধগুলোকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে স্বীকার করতে কখনোই রাজি ছিলেন না। তার চোখে এইসব মৃত্যু এবং গুমের ঘটনাগুলো ছিল বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত ক্ষুদ্র এবং প্রয়োজনীয় মূল্য। গিলের এই তথাকথিত সুপার কপ ইমেজটি মূলত নির্মিত হয়েছিল অসংখ্য সাধারণ এবং নিরীহ মানুষের লাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে। একদিকে তিনি খালিস্তানি নেটওয়ার্ক ধ্বংস করে দিল্লির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কাছে অসীম প্রশংসার পাত্র হচ্ছিলেন, অন্যদিকে হাজার হাজার পাঞ্জাবি মায়ের কোল চিরতরে খালি করে দিচ্ছিলেন। তিনি পুলিশ প্রশাসনকে একটি দানবীয় মেশিনে পরিণত করেছিলেন, যে মেশিন কেবল রক্ত পান করতে জানত এবং যে কোনো মূল্যে কেবল ফলাফল দেখতে চাইত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া এই নিরঙ্কুশ সমর্থন গিলকে কার্যত অজেয় করে তুলেছিল। কিন্তু এই বিশাল মৃত্যুযন্ত্রটি অবিরামভাবে চালানোর জন্য ক্রমাগত নতুন নতুন শিকারের প্রয়োজন ছিল। সশস্ত্র জঙ্গিদের সংখ্যা যখন ক্রমশ কমতে শুরু করল, তখন পুলিশের পদোন্নতি এবং নগদ অর্থের লোভে উন্মত্ত বাহিনী এবং ভয়ঙ্কর চক্রান্তের জাল বিস্তার করল। তারা নিজেদের টার্গেট সম্পূর্ণ পূরণ করার জন্য এমন এক নির্মম খেলা শুরু করল যা বর্তমান আধুনিক সভ্য সমাজের কল্পনাকেও হার মানায়। রাতের গভীর অন্ধকারে পুলিশের কালো রঙের জিপগুলো গ্রামের সাধারণ এবং নিরীহ কৃষকদের বাড়ির সামনে এসে নিঃশব্দে থামতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্ত থেকেই অত্যন্ত সুকৌশলে শুরু হয়ে গেল এমন এক খেলা যা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 5, গুম হওয়া যুবকদের আর্তনাদ। পৃথিবীর যে কোনো সভ্য সমাজে রাত নেমে আসে বিশ্রামের বার্তা নিয়ে, কিন্তু
90-এর দশকের শুরুতে ভারতের পাঞ্জাবে রাতের অন্ধকার মানেই ছিল এক চরম বিভীষিকা। রাত হলেই পাঞ্জাবের গ্রামগুলোর চারপাশের নিস্তব্ধতা চিরে ছুটে আসত পুলিশের কালো রঙের জিপ। তারা টার্গেট করত মূলত 15 থেকে 35 বছর বয়সী শিখ যুবকদের। রাষ্ট্রের চোখে তখন এই বয়সী প্রতিটি যুবকই ছিল সম্ভাব্য সন্ত্রাসী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 1997 সালের বিশেষ রিপোর্ট ইন্ডিয়া দ্য হিউম্যান রাইটস ট্র্যাজেডি ইন পাঞ্জাব অনুসারে সেই সময় হাজার হাজার শিখ যুবককে বিনা পরোয়ানায় রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়। পরিবারের সদস্যদের বলা হতো কেবল জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে, পরের দিনই ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেই পরের দিন আর কোনোদিন আসতো না। থানায় খোঁজ নিতে গেলে পুলিশ সরাসরি গ্রেপ্তারের কথা অস্বীকার করত। রাষ্ট্রযন্ত্র এভাবেই রাতের অন্ধকারে শুরু করেছিল এক বিশাল গুমের মহোৎসব। তুলে নিয়ে যাওয়ার পর এই যুবকদের পরিণতি কি হতো তা মানবাধিকার সংস্থা ইনসাফের ডেটাবেস থেকে খুব স্পষ্টভাবে জানা যায়। তাদের প্রকাশিত প্রতিবেদন এ প্রজেক্ট অফ স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স প্রমাণ করে যে এই যুবকদের অধিকাংশকেই নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছিল। হত্যাগুলোকে বৈধতা দেওয়ার জন্য পুলিশ এক নির্দিষ্ট চিত্রনাট্য তৈরি করেছিল, যার আইনি নাম দেওয়া হয়েছিল ফেক এনকাউন্টার বা ভুয়া বন্দুকযুদ্ধ। পুলিশের রেকর্ড বুকে প্রতিটি ঘটনার বিবরণ ছিল প্রায় হুবহু এক। রাতের বেলায় পুলিশ সন্দেহভাজনদের নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। তখন সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়, আর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়। মৃতদেহের পাশে একটি AK-47 রাইফেল বা কিছু কার্তুজ রেখে ছবি তোলা হতো। পুরো ঘটনাটি সাজানো ছিল অত্যন্ত নিখুঁতভাবে। কোনো নিরপেক্ষ ম্যাজিস্ট্রেট দ্বারা কোনো প্রকারের স্বাধীন তদন্ত হতো না। কোনো ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতো না। বিনা বিচারে সম্পূর্ণ বেআইনিভাবে হত্যার এই চরম অমানবিক প্রক্রিয়াটিকে একটি নিয়মিত প্রশাসনিক রুটিনে পরিণত করা হয়েছিল। এই ভুয়া এনকাউন্টারগুলো কেবল রাজনৈতিক নির্দেশেই হচ্ছিল না, এর পেছনে ছিল এক বিশাল অর্থনৈতিক লোভ। এর আগে আমরা দেখেছি KPS গিলের চালু করা বাউন্টি সিস্টেম বা নগদ পুরস্কার প্রথার কথা। এই প্রথাই মূলত পাঞ্জাব পুলিশকে একটি ভাড়াটে খনি বাহিনীতে পরিণত করে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী একজন তথাকথিত সন্ত্রাসী মারতে পারলে পুলিশ অফিসারদের দেওয়া হতো বিশাল অঙ্কের নগদ পুরস্কার। টাকার এই নেশা এবং দ্রুত প্রমোশনের লোভ পুলিশ সদস্যদের এতটা অন্ধ করে তুলেছিল যে তারা সাধারণ কৃষকের সন্তানদেরও ধরে এনে এনকাউন্টারে হত্যা করতে শুরু করে। ইনসাফের সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী 1984 থেকে 1995 সালের মধ্যে পাঞ্জাবে প্রায় 25,000-এরও বেশি গুম এবং ভুয়া এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। অমৃতসর, তরণ এবং গুরদাসপুর জেলাতেই এই গুমের হার ছিল সবচেয়ে বেশি। প্রতিটি গ্রামের অন্তত একটি পরিবার তাদের সন্তান, ভাই বা স্বামীকে হারিয়েছিল। আইনের কোনো দরজা তাদের জন্য খোলা ছিল না। রাষ্ট্রযন্ত্র খুব চতুরতার সাথে এই গুম হওয়া মানুষদের সমস্ত প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল। মৃতদেহগুলো কখনোই পরিবারের কাছে হস্তান্তর করা হতো না, কারণ লাশ দিলে সেখানে নির্যাতনের চিহ্ন ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তাই পুলিশ নিজেই এসব লাশের শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব নেয়। প্রখ্যাত মানবাধিকার কর্মী রামনারায়ণ কুমারের লেখা রিডিউস টু অ্যাশেস বইয়ের তথ্য অনুযায়ী পুলিশের খাতায় এই নিহত যুবকদের নাম দেওয়া হয়েছিল কেবল লাওয়ারিশ বা অজ্ঞাত পরিচয়। রাতের অন্ধকারে পুলিশের ট্রাকগুলো লাশ নিয়ে হাজির হতো পাঞ্জাবের বিভিন্ন পৌরসভার শ্মশানগুলোতে। শ্মশানের পাহারাদারদের ভয় দেখিয়ে এবং অনেক ক্ষেত্রে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একসাথে বহু লাশ পুড়িয়ে ফেলা হতো। কাঠ কেনার জন্য পৌরসভা থেকে পুলিশের নামে বাজেট বরাদ্দ করা হতো। প্রশাসন ভেবেছিল লাশের ছাইয়ের সাথেই রাষ্ট্রের সমস্ত অপরাধ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। পুলিশের এই ভয়ের রাজত্বে কোনো সাংবাদিক, কোনো আইনজীবী, এমনকি কোনো রাজনৈতিক নেতাও পুলিশের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাননি। সাধারণ মানুষ কেবল নীরবে চোখের জল ফেলেছে এবং বিচার পাওয়ার আশা চিরতরে ছেড়ে দিয়েছে। যখন কোনো সভ্য রাষ্ট্রে বিচার ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে যায়, তখন সেখানে সত্য অনুসন্ধানের পথ অত্যন্ত দুর্গম হয়ে ওঠে।
গুম হওয়া যুবকদের পরিবারের আর্তনাদ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের কানে পৌঁছায়নি। সবাই যখন নিজেদের প্রাণ বাঁচাতে চুপ, তখন একজন সাধারণ মানুষ এই নির্মম সিস্টেমের বিরুদ্ধে সরাসরি দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন। তিনি কোনো অস্ত্র হাতে তুলে নেননি, বরং তিনি নির্ভর করেছিলেন কেবল কলম এবং কাগজের ওপর। তিনি গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে পুলিশ, থানা বা আদালত থেকে জীবিত মানুষের কোনো সঠিক তথ্য পাওয়া আর সম্ভব নয়। জীবিতদের কাছে উত্তর না মিললেও মৃতরা ঠিকই উত্তর দেবে। এই এক অদ্ভুত যুক্তিতে ভর করে তিনি জীবিতদের আদালত ছেড়ে সোজা গিয়ে দাঁড়ালেন পাঞ্জাবের শ্মশানগুলোতে। তিনি পেশায় কোনো দুর্ধর্ষ পুলিশ অফিসার বা বিখ্যাত ক্রিমিনাল আইনজীবী ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপন করা এক ব্যাংক কর্মকর্তা। তার একটাই লক্ষ্য ছিল গুম হওয়া যুবকদের আসল হিসাব বের করা। এই কঠিন পথে পা বাড়িয়ে তিনি নিজের মৃত্যুদণ্ড নিজেই স্বাক্ষর করেছিলেন। রাষ্ট্রের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত তথ্য ভাণ্ডারে আঘাত হানার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। ইতিহাস তাকে স্মরণ রেখেছে মানবাধিকারের এক অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে। হাজার হাজার বেওয়ারিশ লাশের পোড়া ছাইয়ের ভেতর থেকে যিনি প্রথম সত্যের সন্ধান পেয়েছিলেন, তিনি আর কেউ নন। তার নাম এবং তার কাজ আমরা জানব পরবর্তী অধ্যায়ে। শুনতে থাকুন। অধ্যায় 6, যশবন্ত সিং কালরার অনুসন্ধান শুরু। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো কোনো অন্ধকার গলিতে ঘটে না, সেগুলো ঘটে সরাসরি সরকারি ফাইলের ভেতরে, আইনি সিলমোহরের আড়ালে। যখন কোনো রাষ্ট্রযন্ত্র মানুষ গুম করে, তখন তারা কেবল শরীরটাই গায়েব করে না, অস্তিত্বের প্রমাণও মুছে ফেলার চেষ্টা করে। কিন্তু অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন, একটি সূক্ষ্ম পদচিহ্ন ঠিকই রয়ে যায়। 90-এর দশকে পাঞ্জাব পুলিশ যখন শিখ যুবকদের গুম করে নিশ্চিহ্ন করছিল, তখন তারা মারাত্মক ভুল করেছিল। তারা ভুলে গিয়েছিল যে মৃতদেহ পুড়িয়ে ছাই করে দিলেও কাঠ কেনার রসিদ কখনো পুরানো যায় না। আর ঠিক এই কাঠ কেনার রসিদের সূত্র ধরেই পাঞ্জাবের ইতিহাসে আবির্ভূত হন এমন এক অদম্য ব্যক্তি, যিনি পেশায় কোনো পুলিশ বা গোয়েন্দা ছিলেন না। তিনি ছিলেন অমৃতসরের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একজন সাধারণ পরিচালক, যশবন্ত সিং কালরা। যশবন্ত সিং কালরার ব্যক্তিগত জীবন ছিল একদম ছকে বাঁধা। প্রতিদিন সকালে ব্যাংকে যাওয়া এবং হিসাব নিকাশ মেলানোই ছিল তার দৈনন্দিন কাজ। কিন্তু তার চারপাশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না। হিউম্যান রাইটস ওয়াচ এবং এনসাফের যৌথ রিপোর্ট প্রোটেক্টিং দ্য কিলার্সে কালরার কাজের বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। এই রিপোর্ট থেকে জানা যায়, কালরার নিজের চোখের সামনেই তার পরিচিত বন্ধু, নিকটাত্মীয় এবং অনেক সাধারণ গ্রাহককে পুলিশ রাতের অন্ধকারে তুলে নিয়ে যায়। প্রথমে তিনি সাধারণ মানুষের মতোই পুলিশ স্টেশনে গিয়ে নিখোঁজদের খোঁজ করার চেষ্টা করেন, কিন্তু প্রতিটি থানা থেকে তাকে বলা হয় যে এমন কাউকে তারা গ্রেপ্তার করেনি। রাষ্ট্রের এই সুপরিকল্পিত মিথ্যাচার কালরাকে গভীরভাবে নাড়া দেয়। একজন ব্যাংকার হিসেবে তিনি জানতেন, কোনো কিছুই হাওয়ায় মিলিয়ে যায় না। প্রতিটি লেনদেনের যেমন হিসাব থাকে, তেমনি প্রতিটি জীবনের শেষ পরিণতিরও কোনো না কোনো সরকারি হিসাব থাকতে বাধ্য। কালরা বুঝতে পেরেছিলেন, জীবিত মানুষের খোঁজ থানার রেজিস্টারে পাওয়া যাবে না, কারণ যাদের তুলে নেওয়া হয়েছে তাদের আর বাঁচিয়ে রাখা হয়নি। তিনি তার অনুসন্ধানের কৌশল সম্পূর্ণ পরিবর্তন করেন। তিনি থানা এবং আদালতের বারান্দা ছেড়ে সোজা চলে যান পৌরসভা এবং শ্মশানগুলোতে। মানবাধিকার কর্মী রাম নারায়ণ কুমারের লেখা রিডিউস টু অ্যাশেস বইটিতে কালরার এই অভিনব অনুসন্ধান পদ্ধতির কথা বিশদভাবে উল্লেখ করা হয়েছে। বইটির তথ্য অনুযায়ী কালরা অমৃতসরের দুর্গিয়ানা মন্দির শ্মশান, তরণ তারণ এবং পট্টি শ্মশানের মতো বড় বড় শ্মশান ঘাটগুলোর দিকে নজর দেন। তিনি কোনো আবেগ বা অনুমানের উপর নির্ভর করেননি, নিখাত প্রমাণের খোঁজে নামেন। তিনি শ্মশানের পাহারাদার এবং ডোমদের সাথে কথা বলেন। তারা জানায় যে রাতের অন্ধকারে পুলিশ ট্রাকে করে অসংখ্য মৃতদেহ নিয়ে আসত এবং তাদের বাধ্য করত সেগুলো পুড়িয়ে ফেলতে। কিন্তু কেবল মুখের কথায় তো কোনো আইনি ভিত্তি তৈরি হয় না। কালরার প্রয়োজন ছিল নিটের সরকারি দলিলের। একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে তিনি জানতেন ঠিক কোথায় আঘাত করতে হবে।
তিনি পৌরসভার সেই সব রেজিস্টার খাতা খুঁজতে শুরু করেন যেখানে প্রতিদিনের শ্মশানের খরচের হিসাব লেখা হতো। পুলিশ যখন কোনো লাশ পোড়াতো তখন তার জন্য প্রয়োজনীয় কাঠ এবং জ্বালানি কেনার খরচ পৌরসভা থেকে পুলিশের নামে বরাদ্দ করা হতো। কালরা অমৃতসর পৌরসভার কাছ থেকে অত্যন্ত সুকৌশলে জ্বালানি কাঠ কেনার সরকারি রসিদ এবং শ্মশানের রেজিস্টার খাতাগুলো সংগ্রহ করতে শুরু করেন। তিনি দেখেন পুলিশের ফাইলে প্রতিদিন নিয়ম করে কাঠ কেনার বিল জমা দেওয়া হচ্ছে এবং সেখানে মৃতদেহের পরিচয়ের জায়গায় লেখা রয়েছে কেবল একটি শব্দ, লাওয়ারিশ বা অজ্ঞাত পরিচয় মৃতদেহ। রাষ্ট্রের এই নিষ্ঠুর আমলাতান্ত্রিক কাঠামোর ভেতরেই লুকিয়েছিল সবচেয়ে বড় প্রমাণ। কালরা তার ব্যাংকের হিসাব মেলানোর মতোই অত্যন্ত ঠান্ডা মাথায় এবং নিখুঁতভাবে শ্মশানের রেজিস্টারগুলো মেলাতে শুরু করেন। তিনি একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছক খুঁজে পান। তিনি দেখতে পান যেদিন কোনো নির্দিষ্ট এলাকায় পুলিশের কথিত ভুয়া এনকাউন্টার বা বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে, ঠিক তার পরের দিনই সেই এলাকার নিকটবর্তী শ্মশানে কাঠ কেনার বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অর্থাৎ এনকাউন্টারের নামে নিহতদেরই অজ্ঞাত পরিচয় হিসেবে পুড়িয়ে ফেলা হচ্ছিল। দিনের পর দিন তিনি পৌরসভার নথিপত্র, পুলিশের কাঠ কেনার বিল এবং শ্মশানের রেজিস্টার বইয়ের পাতা উল্টাতে থাকেন। প্রতিটি পাতা যেন ছিল এক একটি হত্যাযজ্ঞের নীরব সাক্ষী। তিনি নিখোঁজ হওয়া যুবকদের নামের তালিকা তৈরি করেন এবং তার সাথে শ্মশানে আসা অজ্ঞাত লাশের সংখ্যা মেলাতে থাকেন। এই কাজ করতে গিয়ে তিনি নিজের জীবনের উপর চরম ঝুঁকি নিচ্ছিলেন, কিন্তু তিনি থামেননি। মাস গড়িয়ে বছর পার হতে থাকে আর তদন্ত আরও গভীরে যেতে থাকে। কালরা অমৃতসর, তরণ এবং মাজিখা এই তিনটি প্রধান পুলিশ জেলার শ্মশানগুলোর সমস্ত সরকারি ও বেসরকারি নথি অত্যন্ত সাবধানে একত্রিত করেন। তিনি সমস্ত উপাত্ত একটি নির্দিষ্ট ফাইলে লিপিবদ্ধ করতে শুরু করেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে গোপন হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা কেবল কাঠ কেনার রসিদের হিসাব কষে তার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট বের করে ফেলেছিলেন। তিনি যখন তার সংগ্রহ করা সমস্ত দীর্ঘস্থায়ী তথ্য, শ্মশানের রেজিস্টারের পাতা এবং কাঠ কেনার অসংখ্য বিলগুলো এক জায়গায় রেখে চূড়ান্ত হিসাবটি মেলালেন, তখন তিনি নিজেই সম্পূর্ণ স্তব্ধ হয়ে যান। ক্যালকুলেটরের স্ক্রিনে ভেসে ওঠা সেই হিসাবের বিশাল সংখ্যাটি ছিল যে কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষের কল্পনারও একেবারেই বাইরে। সরকারি নথিতে খুব সতর্কভাবে লুকিয়ে রাখা সেই বেওয়ারিশ লাশের চূড়ান্ত সংখ্যাটি যখন তিনি সাদা কাগজে লিখলেন, তখন তিনি পরিষ্কার বুঝতে পারলেন তিনি এমন এক ভয়ঙ্কর রাষ্ট্রীয় সত্য জেনে গেছেন তা আর কেউ জানে না। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব পরবর্তী অধ্যায়ে। শুনতে থাকুন। অধ্যায় ৭, 25,000 লাশের গোপন সত্য। যখন মৃত্যুর সংখ্যা 1জন বা 2জন হয় তখন তা শোকের জন্ম দেয়, কিন্তু যখন কোনো রাষ্ট্রে সেই সংখ্যাটি 25,000-এ গিয়ে পৌঁছায় তখন তা আর শোকে থাকে না, তা পরিণত হয় একটি নিখুঁত ও সুপরিকল্পিত রাষ্ট্রীয় শিল্পে। নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের পর 90-এর দশকের পাঞ্জাবি ছিল এমন একটি স্থান যেখানে এত বিপুল সংখ্যক মানুষকে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামোর আড়ালে পুড়িয়ে ফেলা হয়েছিল। যশবন্ত সিং কালরার সংগ্রহ করা তথ্যগুলো যখন একত্রে যুক্ত করা হলো, তখন যে বাস্তব চিত্রটি ফুটে উঠল তা ছিল আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের একটি নিখাদ সরকারি দলিল। মানবাধিকার সংস্থা এনসাফ এবং হিউম্যান রাইটস ওয়াচের যৌথ প্রতিবেদন প্রোটেক্টিং দ্য কিলার্স এবং রাম নারায়ণ কুমারের প্রামাণ্য গ্রন্থ রিডিউসড টু অ্যাশেস থেকে কালরার এই আবিষ্কারের ভয়াবহ মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়। কালরা মূলত অমৃতসর জেলার 3টি প্রধান শ্মশান, দুর্গিয়ানা মন্দির, তরণ এবং পট্টি শ্মশানের সমস্ত সরকারি নথি অত্যন্ত সুচারুভাবে বিশ্লেষণ করেছিলেন। শুধুমাত্র এই 3টি শ্মশানের রেজিস্ট্রার এবং পৌরসভার কাঠ কেনার রসিদ মিলিয়ে তিনি দেখেন যে 1984 থেকে 1994 সালের মধ্যে অন্তত 6,000 মৃতদেহ সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় হিসেবে পুলিশের তরফ থেকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই বিপুল পরিমাণ লাশের ছাইয়ের হিসাব
কোনো সাধারণ পরিসংখ্যান ছিল না, এটি ছিল রাষ্ট্রের সরাসরি হত্যাকাণ্ডের অকাট্য আইনি প্রমাণ। এই 3টি প্রধান শ্মশানের নির্ভুল উপাত্তের ওপর ভিত্তি করে কালরা পুরো পাঞ্জাব রাজ্যের একটি নিখুঁত পরিসংখ্যানগত প্রক্ষেপণ বা প্রজেকশন তৈরি করেন। তার দীর্ঘ এবং বিপজ্জনক গবেষণায় উঠে আসে সেই অকল্পনীয় ঐতিহাসিক সত্যটি। তিনি হিসাব করে দেখান যে পুরো পাঞ্জাব জুড়ে অন্তত 25,000 শিখ যুবককে সম্পূর্ণ বিনা বিচারে গুম করে হত্যা শেষে বেওয়ারিশ হিসেবে ছাই করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের এই নিখুঁত মৃত্যুযন্ত্রের হিসাব কালরার হাতে আসার পর তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের ভেতরে এই তথ্য প্রকাশ করা কতটা বিপজ্জনক। পাঞ্জাব পুলিশ এবং প্রশাসন তখন চরম ক্ষমতাশালী এবং তাদের বিরুদ্ধে ভারতের কোনো সাধারণ আদালতে তখন বিচার পাওয়া অসম্ভব ছিল। এই কারণে কালরা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল গ্রহণ করেন। তিনি সিদ্ধান্ত নেন যে এই 25,000 লাশের গোপন সত্য তিনি সরাসরি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন। 1995 সালের শুরুর দিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে কানাডায় যান, যেখানে তিনি কানাডিয়ান পার্লামেন্টের সদস্যদের সামনে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তার সংগৃহীত শ্মশানের রেজিস্টার, কাঠ কেনার বিল এবং নিখোঁজ যুবকদের নামের তালিকা উপস্থাপন করেন। আন্তর্জাতিক বিশ্বে তিনি অত্যন্ত জোরালো ভাষায় অভিযোগ করেন যে পাঞ্জাব পুলিশ সাধারণ নাগরিকদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। তার এই নিখুঁত প্রমাণের সামনে আন্তর্জাতিক সম্প্রদায় সম্পূর্ণরূপে হতবাক হয়ে যায়। কালরার এই আন্তর্জাতিক সফর পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। যে পুলিশ বাহিনী এতদিন সম্পূর্ণ দায়মুক্তির সাথে কাজ করে আসছিল, তারা হঠাৎ করে এক প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে। কালরার কাছে যে অকাট্য প্রামাণ্য দলিল ছিল তা অস্বীকার করার কোনো উপায় রাষ্ট্রের ছিল না, কারণ সেই দলিলগুলো রাষ্ট্রেরই তৈরি করা সরকারি রেজিস্টার এবং বিলের কপি। কালরা যখন কানাডায় অবস্থান করছিলেন তখন তাকে বারবার সতর্ক করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা তাকে ভারতে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি যদি এই প্রমাণসহ পাঞ্জাবে ফিরে যান তবে পুলিশ তাকে জীবিত রাখবে না। কিন্তু যশবন্ত সিং কালরা ছিলেন সম্পূর্ণ অবিচল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে গুম হওয়ায় 25,000 যুবকের পরিবার বিচার পাওয়ার অধিকার রাখে। তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেছিলেন 25,000 লাশের হিসাব পকেটে নিয়ে তিনি বিদেশে লুকিয়ে থাকতে পারবেন না। তিনি ভারতে ফিরে এসে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে সরাসরি মামলা দায়ের করার কঠিন সিদ্ধান্ত নেন। 1995 সালের মাঝামাঝি সময়ে তিনি তার সমস্ত প্রমাণ নিয়ে ভারতে ফিরে আসেন। তার এই ফিরে আসাটা ছিল কার্যত একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে সরাসরি ঝাঁপ দেওয়ার মতো এক দুঃসাহসিক কাজ। পাঞ্জাব পুলিশ বুঝতে পেরেছিলেন যে কালরাকে আর সাধারণ হুমকি দিয়ে থামানো সম্ভব নয়। কেপিএস গিলের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী এবং বিশেষ করে তরণ জেলার তৎকালীন এসএসপি অজিত সিং সান্ধু কালরাকে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন। কালরা ভারতে ফিরে আসার সাথে সাথেই পুলিশ তার উপর নজরদারি তীব্র করে। তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্মভাবে অনুসরণ করা শুরু হয়। কালরাও জানতেন যে তার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি তার কাছের মানুষদের বলেছিলেন যে তাকে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি প্রয়োগ করে এই একজন সাধারণ ব্যাংক কর্মকর্তাকে চিরতরে স্তব্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। সময়টি ছিল 1995 সালের সেপ্টেম্বর মাস। কালরা তখন অমৃতসরের কবির পার্ক এলাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছিলেন। তার কাছে থাকা শ্মশানের সেই অমূল্য নথিগুলো তখনও তার বাড়িতেই অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষিত ছিল। তিনি হয়তো গভীরভাবে ভেবেছিলেন যে আইনি কাঠামোর ভেতরে থেকে তিনি পুলিশের এই মৃত্যুযন্ত্রকে স্বাধীন আদালতে দাঁড় করাতে পারবেন। কিন্তু তিনি মোটেও বুঝতে পারেননি যে পুলিশ 25,000 নিরীহ মানুষকে গুম করতে পারে, তাদের কাছে আইনের আদালতের কোনো মূল্য নেই। দিনটি ছিল 6 সেপ্টেম্বর 1995 সাল। সকাল তখন ঠিক 9:20 কালরা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে নিজের গাড়ি ধুচ্ছিলেন। ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে কালরার বাড়ির সামনের রাস্তায় এসে নিঃশব্দে থামল পুলিশের একটি গাড়ি।
এরপর তার সাথে কি হলো তা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। শুনতে থাকুন। অধ্যায় 8, টার্গেট কালরা। 6 সেপ্টেম্বরের সেই সকাল। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী কোনো দাগি খুনি বা সংঘবদ্ধ চক্র নয়, বরং সেই রাষ্ট্র যে তার নিজস্ব তৈরি করা আইনকে নিজের সুবিধামতো ভেঙে ফেলার লাইসেন্স তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুষ্ঠানিকভাবে প্রদান করে। যখন রাষ্ট্রের ইউনিফর্ম পরা কর্মীরাই ভাড়াটে খুনির মতো আচরণ করতে শুরু করে, তখন সাধারণ নাগরিকের পালানোর আর কোনো জায়গা থাকে না। 90-এর দশকে ভারতের পাঞ্জাবে এই চরম মনস্তাত্ত্বিক অবক্ষয়টি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। 1995 সালের সেপ্টেম্বর মাস। যশবন্ত সিং কালরা ততদিনে 25,000 বেওয়ারিশ লাশের হিসাব জনসমক্ষে এনে পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছেন। তিনি জানতেন যে তিনি রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান এবং নির্মম বাহিনীর রোষানলে পড়েছেন। কানাডা থেকে ফিরে আসার পর থেকেই তাকে লাগাতার হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা তাকে বারবার সতর্ক করেছিলেন, কিন্তু তিনি পিছু হটেননি। সত্য উন্মোচনের যে পথ তিনি বেছে নিয়েছিলেন তা থেকে ফেরা তার পক্ষে আর কোনোভাবেই সম্ভব ছিল না। 6 সেপ্টেম্বর 1995 সাল। দিনটি ছিল বুধবার। ভারতের সাধারণ রাজনৈতিক ক্যালেন্ডারে এটি আর 10টা দিনের মতোই স্বাভাবিক ছিল, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসে দিনটি একটি অত্যন্ত অন্ধকার মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। অমৃতসরের কবির পার্ক এলাকার একটি শান্ত এবং সাধারণ আবাসিক এলাকা। সকাল ঠিক 9:20। যশবন্ত সিং কালরা তার বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে নিজের মারুতি ভ্যান গাড়িটি জল দিয়ে পরিষ্কার করছিলেন। এটি ছিল তার প্রাত্যহিক জীবনের একটি অত্যন্ত সাধারণ দৃশ্য। তার স্ত্রী পরমজিৎ কৌর তখন বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ সেই শান্ত রাস্তার স্বাভাবিক নীরবতা ভেঙে তীব্র গতিতে কয়েকটি গাড়ি এসে কালরার বাড়ির সামনে সরাসরি ব্রেক কষে থামে। এগুলো কোনো সাধারণ ডাকাত দলের গাড়ি ছিল না, এগুলো ছিল সরকারি স্টিকার লাগানো পুলিশের জিপ। প্রত্যক্ষদর্শীদের সুনির্দিষ্ট বিবরণ এবং পরবর্তীতে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর দাখিল করা আনুষ্ঠানিক চার্জশিট অনুযায়ী ওই দলে ছিল পাঞ্জাব পুলিশের কমান্ডো এবং তরণ পুলিশের একটি বিশেষ সশস্ত্র দল। সিবিআই এর নথিপত্র স্পষ্টভাবে প্রমাণ করে যে এই অপারেশনের সরাসরি নেতৃত্বে ছিলেন ডিএসপি যশপাল সিং এবং এসএইচও সুরিন্দর পাল সিং। তারা কোনো আইনি কথাবার্তা বলার ন্যূনতম প্রয়োজন বোধ করেননি। তাদের হাতে আদালতের কোনো ওয়ারেন্ট ছিল না, গ্রেপ্তারের কোনো আইনি মেমো ছিল না, বা আটকের কোনো বৈধ আইনি ব্যাখ্যাও ছিল না। তারা গাড়ি থেকে নেমেই কালরাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে তাদের গাড়ির ভেতরে ঢোকান। কালরা তাৎক্ষণিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও সশস্ত্র পুলিশের সামনে তার সেই চেষ্টা মুহূর্তেই সম্পূর্ণ ব্যর্থ হয়। চোখের পলকে তাকে তুলে নিয়ে কনভয়টি প্রবল বেগে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। এই সম্পূর্ণ বেআইনি গুমের ঘটনা কোনো সাধারণ স্থানীয় বা নিচুতলার পুলিশের বিচ্ছিন্ন কাজ ছিল না। এটি ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি অত্যন্ত সুপরিকল্পিত রাষ্ট্রীয় অপারেশন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশেষ রিপোর্ট ডিসঅ্যাপিয়ারেন্স ইন পাঞ্জাব এবং হিউম্যান রাইটস ওয়াচের বিশদ তদন্তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তরণ জেলার তৎকালীন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসএসপি অজিত সিং সান্ধুর সরাসরি নির্দেশে কালরাকে তুলে নেওয়া হয়েছিল। কালরার স্ত্রী পরমজিৎ কৌর যখন ঘটনার পরপরই স্থানীয় থানায় গিয়ে তার স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ বা এফআইআর দায়ের করতে চান, তখন পুলিশ প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে সেই এফআইআর গ্রহণ করতে সরাসরি অস্বীকার করে। রাষ্ট্রের এই সুপরিকল্পিত অসহযোগিতা প্রমাণ করে যে পুলিশি ব্যবস্থা কিভাবে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মতো একযোগে কাজ করছিল। রক্ষক নিজেই এখানে চরম ভক্ষকের রূপ ধারণ করেছিল। যে পুলিশ বাহিনীর মূল আইনি ও সাংবিধানিক দায়িত্ব ছিল সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তারাই রাষ্ট্রের অলিখিত নির্দেশে একজন নিরস্ত্রী মানবাধিকার কর্মীকে দিনে দুপুরে সবার চোখের সামনে জনসমক্ষে গুম করে দেয়। কালরা যে 25,000 নিখোঁজ শিখ যুবকের সন্ধানে নিজের জীবন বাজি রেখেছিলেন, রাষ্ট্রযন্ত্র তাকেও
ঠিক একই নির্মম প্রক্রিয়ায় সেই নিখোঁজদের দীর্ঘ তালিকায় চিরতরে যুক্ত করে দিল। কালরাকে তুলে নেওয়ার পর প্রথমে তাকে তরণ তারণ জেলার জাবাল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় এক চরম অমানবিক অধ্যায়। সিবিআই তদন্তে পরবর্তীতে বিস্তারিতভাবে বেরিয়ে আসে যে গোপন পুলিশি হেফাজতে তার উপর ঠিক কী ধরনের পাশবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। পুলিশের মূল লক্ষ্য ছিল কালরার কাছে থাকা সেই শ্মশানের রেজিস্টারগুলোর প্রমাণ এবং কাঠ কেনার বিলের আসল কপিগুলো যে কোনো মূল্যে হস্তগত করা। তারা তীব্র শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করে চেয়েছিল কালরা যেন তার সমস্ত স্বাধীন তদন্ত থেকে স্বেচ্ছায় সরে আসেন এবং আন্তর্জাতিক মহলে দেওয়া তার সমস্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে প্রত্যাহার করে নেন। কিন্তু কালরা খুব ভালোভাবেই জানতেন এই নিরেট প্রমাণগুলোই ছিল 25,000 লাশের শোক সন্তপ্ত পরিবারের ন্যায় বিচার পাওয়ার একমাত্র আইনি চাবিকাঠি। তিনি রাষ্ট্রের এই প্রবল চাপের মুখেও মাথা নত করতে তীব্রভাবে অস্বীকার করেন। দিন গড়িয়ে রাত হতে থাকে, আর রাতের পর রাত পার হয়ে একসময় সপ্তাহ ঘটতে থাকে। কালরাকে অত্যন্ত গোপনে এক থানা থেকে অন্য থানায়, এক গোপন টর্চার সেল থেকে অন্য সেলে অবিরত স্থানান্তর করা হতে থাকে। রাষ্ট্রযন্ত্র সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য মরিয়া হয়ে ওঠে। টানা 65 দিন পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে নিয়ে যায় এমন এক নির্জন জায়গায়, যা সম্পর্কে জানব আমরা পরবর্তী অধ্যায়ে। শুনতে থাকুন। অধ্যায় 9, হারিকে খালের বিভীষিকা। ইতিহাসের পাতায় রাষ্ট্র যখন নীরব ঘাতকে পরিণত হয়, তখন সবচেয়ে মর্মান্তিক সত্যগুলো লুকিয়ে থাকে জলের গভীরে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, অপরাধী যখন চূড়ান্ত ক্ষমতা লাভ করে তখন সে প্রমাণের কোনো চিহ্নই রাখতে চায় না। যশবন্ত সিং কালরার ক্ষেত্রে পাঞ্জাব পুলিশ ঠিক এই চরম মনস্তাত্ত্বিক নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করেছিল অত্যন্ত সুকৌশলে। 1995 সালের 6 সেপ্টেম্বর তুলে নিয়ে যাওয়ার পর থেকে কালরাকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয়নি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর দাখিল করা চাঞ্চল্যকর চার্জশিট থেকে জানা যায়, কালরাকে দীর্ঘ 65 দিন ধরে বিভিন্ন গোপন স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। তাকে রাখা হয়েছিল তরণ তারণ জেলার কাং পুলিশ স্টেশনে এবং পরবর্তী সময়ে বিভিন্ন অজ্ঞাত টর্চার সেলে। পুলিশি রিমান্ডের নামে তাকে এমন পাশবিক শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল যা আধুনিক সভ্যতায় কল্পনা করাও কঠিন। সিবিআই নথিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালরাকে তার সংগ্রহ করা 25,000 লাশের হিসাব প্রকাশ্যে প্রত্যাহার করতে বাধ্য করার জন্য তার উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল। কিন্তু কালরা তার অবস্থানে ছিলেন সম্পূর্ণ অবিচল। তিনি জানতেন তার কাছে থাকা নথিপত্রগুলোই হাজার হাজার মায়ের বিচার পাওয়ার একমাত্র চাবিকাঠি। 65 দিনের একটানা পাশবিক নির্যাতনের পর যখন পুলিশ বুঝতে পারল যে এই অদম্য মানুষটিকে কোনোভাবেই ভাঙা সম্ভব নয়, তখন তারা চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটি গ্রহণ করল। দিনটি ছিল 1995 সালের 24 অক্টোবর। সিবিআই এর তদন্ত প্রতিবেদন এবং মামলার অন্যতম প্রধান সাক্ষী পাঞ্জাব পুলিশের তৎকালীন বিশেষ পুলিশ অফিসার এবং এসপিও কুলদীপ সিং এর দেওয়া সরাসরি জবানবন্দি অনুযায়ী সেই রাতে কালরাকে তরণ তারণ জেলার চাবাল পুলিশ স্টেশন থেকে বের করে আনা হয়। তার শারীরিক অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে তিনি নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। তৎকালীন এসএসপি অজিত সিং সান্ধুর সরাসরি নির্দেশে SHO সুরিন্দর পাল সিং এবং ডিএসপি যশপাল সিং কালরাকে একটি গোপন স্থানে নিয়ে যায়। কুলদীপ সিং এর লোমহর্ষক সাক্ষ্য থেকে জানা যায়, অত্যন্ত ঠান্ডা মাথায় কালরাকে সেখানে গুলি করে হত্যা করা হয়। 25,000 নিখোঁজ মানুষের হিসাব যিনি বের করেছিলেন, তিনি নিজেই রাষ্ট্রের বুলেটে চিরতরে নিখোঁজ হয়ে গেলেন। পুলিশের ভয় তখনও কাটেনি। তারা জানত কালরার মৃতদেহ যদি কোনোভাবে আবিষ্কৃত হয় তাহলে আন্তর্জাতিক মহলে এক প্রবল বিস্ফোরণ ঘটবে এবং ভারত সরকারের ওপর প্রচণ্ড চাপ নেমে আসবে। তাই মৃতদেহ গুম করার জন্য তারা এক পৈশাচিক পরিকল্পনা করে, যা মানবতাকেও হার মানায়। তারা শুধু লাশ গুম করেই ক্ষান্ত হয়নি, বরং মৃতদেহটিকে চরমভাবে বিকৃত করার সিদ্ধান্ত নেয়।
যাতে কোনোদিনও ডিএনএ টেস্ট বা ফরেন্সিক প্রমাণ পাওয়া না যায়। কালরার নিথর দেহটিকে খণ্ড বিখণ্ড করা হয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানতেন যে মাটিতে লাশ পুঁতে রাখলে তা একদিন না একদিন ঠিকই কুকুর বা শিয়ালের মাধ্যমে অথবা বৃষ্টির জলে মাটি ধুয়ে গিয়ে মানুষের সামনে বেরিয়ে আসতে পারে। তাই তারা জলের পথ বেছে নেয়। খণ্ড বিখণ্ড করা সেই মৃতদেহ একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় হারিকে খালের দিকে। সুতলেজ এবং বিপাশা নদীর মিলনস্থলে অবস্থিত এই হারিকে খাল ছিল পাঞ্জাবের অন্যতম বৃহৎ জলপ্রবাহ। রাতের ঘুটঘুটে অন্ধকারে পুলিশের সেই গাড়িটি খালের নির্জন ব্রিজের ওপর এসে থামে। চারপাশ তখন একদম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মাঝেই মানবাধিকারের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধার ছিন্ন বিচ্ছিন্ন দেহটি অত্যন্ত সন্তর্পণে ছুঁড়ে ফেলা হয় হারিকে খালের খরস্রোতা জলে। জলের প্রবল স্রোত মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায় সমস্ত প্রমাণ। রাষ্ট্রযন্ত্র অত্যন্ত সুনিপুণভাবে নিশ্চিত করে যে যশবন্ত সিং কালরার কোনো চিহ্ন যেন এই পৃথিবীতে আর অবশিষ্ট না থাকে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সময় আরও একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য পরবর্তী সময়ে উঠে আসে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট এবং সিবিআই তদন্তের সূত্রে জানা যায়, কালরাকে যখন আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল তখন পাঞ্জাব পুলিশের তৎকালীন সর্বোচ্চ কর্মকর্তা ডিরেক্টর জেনারেল অব পুলিশ বা ডিজিপি কেপিএস গিল নিজেও সেই এলাকায় উপস্থিত ছিলেন। যদিও তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কিনা তা নিয়ে আইনি বিতর্ক রয়েছে, কিন্তু তার মতো একজন সর্বময় ক্ষমতা সম্পন্ন কর্মকর্তার সম্পূর্ণ অজান্তে এত বড় একটি রাষ্ট্রীয় গুম ও হত্যার ঘটনা ঘটে যাবে তা কোনো সাধারণ যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। 25,000 নিরীহ মানুষের ছাইয়ের হিসাব করতে গিয়ে কালরা নিজেই হারিকে খালের জলে চিরতরে হারিয়ে গেলেন। তার স্ত্রী পরমজিৎ কৌর যখন পাগলের মতো থানা থেকে থানায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন পুলিশ তাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিল। রাষ্ট্র ভেবেছিল হারিকে খালের জলের সাথে সাথে কালরার সমস্ত সংগ্রাম এবং সত্য উন্মোচনের লড়াই চিরতরে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 25,000 গুম হওয়া মানুষের ফাইলের উপর জমা হয়েছে স্থায়ী ধুলোর আস্তরণ। কিন্তু পুলিশ প্রশাসনের সেই হিসাব সম্পূর্ণ ভুল ছিল। তারা মৃতদেহ গুম করতে পারলেও কালরার জ্বালিয়ে দিয়ে যাওয়া সত্যের আগুনকে গুম করতে পারেনি। হারিকে খালের জলে ভেসে যাওয়া সেই ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ একসময় গোটা ভারতের বিচার ব্যবস্থায় এক ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি করেছিল। কালরার নিখোঁজ হওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে এতটাই আলোড়ন তুলেছিল যে ভারতের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই নীরবতাকে আর উপেক্ষা করতে পারেনি। যে পুলিশ প্রশাসন এতদিন আইনের ঊর্ধ্বে বসে নিজেদের ভগবান মনে করত, তাদের সেই সুরক্ষিত দুর্গের দেওয়ালে একসময় ফাটল ধরতে শুরু করে। অধ্যায় 10, বিচার, দীর্ঘ প্রতীক্ষা ও কালরার লিগ্যাসি। ইতিহাসের এক চরম মনস্তাত্ত্বিক সত্য হল, ন্যায় বিচার প্রায়শই তখনই জেগে ওঠে যখন অপরাধের সমস্ত রক্ত পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নিজের রক্ষক বাহিনীকে ভক্ষক হিসেবে ব্যবহার করে, তখন প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে আদালতে দাঁড়ানোটা কেবল আইনি লড়াই থাকে না, তা পরিণত হয় নিশ্চিত মৃত্যুর সাথে এক সরাসরি চুক্তিতে। যশবন্ত সিং কালরাকে হারিকে খালের প্রবল স্রোতে ভাসিয়ে দেওয়ার পর পুলিশ প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে 25,000 লাশের হিসাব এবং কালরার মানবাধিকার সংগ্রাম চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরোধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছিল। তিনি হলেন কালরার স্ত্রী পরমজিৎ কৌর। পুলিশের চরম হুমকি ও ক্রমাগত ভীতির মুখেও এই সাহসী নারী পিছু হটেননি। তিনি বুঝতে পেরেছিলেন স্থানীয় পুলিশ বা নিম্ন আদালতের কাছে গিয়ে কোনো আইনি প্রতিকার পাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাই তিনি স্বামীর অসমাপ্ত লড়াইয়ের হাল ধরে সরাসরি ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। 1995 সালের শেষ ভাগে একটি ঐতিহাসিক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলার মাধ্যমে কালরা গুমের চাঞ্চল্যকর বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। প্রখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ইন্ডিয়া ওয়েটিং জাস্টিস রিপোর্টে এই দীর্ঘ আইনি লড়াইয়ের বিশদ বিবরণ
অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট যখন কালরার জমা দেওয়া তথ্য এবং ঘটনার ভয়াবহতা অনুধাবন করতে সক্ষম হয়, তখন তারা তাৎক্ষণিকভাবে পাঞ্জাব পুলিশের ওপর থেকে সমস্ত তদন্তের ভার সম্পূর্ণভাবে কেড়ে নেয়। সর্বোচ্চ আদালত সরাসরি ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইকে এই গুমের ঘটনার সম্পূর্ণ স্বাধীন তদন্তের নির্দেশ প্রদান করে। এই নির্দেশটি ছিল পাঞ্জাব পুলিশের অঘোষিত দায় মুক্তির সুরক্ষিত দুর্গে প্রথম একটি বিশাল আঘাত। সিবিআই যখন আনুষ্ঠানিক তদন্ত শুরু করে, তখন পুলিশ প্রশাসনের ভেতরের অন্ধকার দিকগুলো একে একে উন্মোচিত হতে থাকে। তদন্তকারী কর্মকর্তারা বুঝতে পারেন তারা কেবল একটি খুনের তদন্ত করছেন না, তারা তদন্ত করছেন একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় কাঠামোর, যা মানুষের জীবনের কোনো তোয়াক্কাই করত না। সিবিআই তদন্তের সবচেয়ে বড় নাটকীয় মোড় আসে যখন পাঞ্জাব পুলিশের নিজের ভেতরের একজন সদস্য, স্পেশাল পুলিশ অফিসার কুলদীপ সিং রাজ সাক্ষী হিসেবে আদালতে সরাসরি দাঁড়িয়ে যান। মানবাধিকার সংস্থা ইনসাফের বিস্তারিত আইনি রিপোর্ট এ লিগাল ব্যাটল ফর জাস্টিস থেকে জানা যায় যে কুলদীপ সিং সরাসরি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে কালরাকে আটকে রাখা, তার উপর চরম পাশবিক শারীরিক নির্যাতন চালানো এবং শেষে তাকে সরাসরি গুলি করে হারিকে খালে ভাসিয়ে দেওয়ার পুরো জঘন্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রদান করেন। এই প্রত্যক্ষদর্শী সাক্ষ্যটি পুরো পুলিশ প্রশাসনের ভিত প্রবলভাবে কাঁপিয়ে দেয়। সিবিআই তাদের চূড়ান্ত চার্জশিটে তৎকালীন তরণ জেলার এসএসপি অজিত সিং সান্ধু এবং ডিএসপি যশপাল সিং সহ একাধিক শীর্ষ পুলিশ কর্মকর্তার নাম প্রধান অভিযুক্ত হিসেবে যুক্ত করে। কিন্তু এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই মসৃণ বা বাধাহীন ছিল না। এটি ছিল মূলত এক দীর্ঘ, ক্লান্তিকর এবং চরম ঝুঁকিপূর্ণ আইনি যুদ্ধ, যা প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অবিরাম চলেছিল। রাষ্ট্রযন্ত্রের একাংশ ক্রমাগত চেষ্টা করেছিল গুরুত্বপূর্ণ সাক্ষীদের ভয় দেখিয়ে বা মোটা অঙ্কের অর্থ দিয়ে কিনে নিয়ে পুরো মামলাটিকে শুরুতেই সম্পূর্ণ দুর্বল করে দিতে। 1997 সালের মে মাসে এই মামলার ঘটনা প্রবাহে এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং রহস্যজনক ঘটনা ঘটে যায়। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসএসপি অজিত সিং সান্ধু অত্যন্ত রহস্যজনকভাবে একটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার এই অভাবনীয় মৃত্যু মামলার আইনি গতিপথকে আরও অনেক বেশি জটিল করে তোলে এবং অনেকেই ধারণা করেন যে এর পেছনে কোনো বৃহত্তর রাজনৈতিক শক্তির প্রবল চাপ সরাসরি কাজ করছিল। অবশেষে দীর্ঘ 10 বছরের এক অত্যন্ত ক্লান্তিকর আইনি লড়াইয়ের পর 2005 সালের 18 নভেম্বর পাতিয়ালার বিশেষ সিবিআই আদালত তাদের ঐতিহাসিক রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এই যুগান্তকারী রায়ে 6 জন পুলিশ কর্মকর্তাকে সরাসরি কালরা হত্যা এবং তাকে গুমের দায়ে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করা হয়। ডিএসপি যশপাল সিং এবং এসএইচও সুরিন্দর পাল সিং সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ও সবশেষে 2011 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায়কে বহাল রাখে। রিডিউস টু অ্যাশেস বইয়ের রচয়িতা রাম নারায়ণ কুমার এই চূড়ান্ত রায়কে মানবাধিকার লঙ্ঘনের আধুনিক ইতিহাসে একটি অসামান্য যুগান্তকারী বিজয় হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু তথ্যচিত্রের সমাপ্তিতে আমাদের অবশ্যই একটি রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হবে। কালরার এই বিচার প্রক্রিয়া কি সত্যিই সম্পূর্ণ ছিল? সুপ্রিম কোর্ট কেবল কয়েকজন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিয়েই তাদের আইনি দায় শেষ করেছিল, কিন্তু যে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এই পুলিশ বাহিনীকে অসীম ক্ষমতা দিয়েছিল এবং স্বয়ং তৎকালীন ডিজিপি কেপিএস গিল, যিনি পুরো ব্যবস্থার একেবারে শীর্ষে বসে সমস্ত নির্দেশ পরিচালনা করছিলেন, তাদের কাউকেই কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। আইনের জাল কেবল সাধারণ মাঝিদেরই ধরতে পেরেছিল। রাঘব বোয়ালরা থেকে গিয়েছিল সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। তবুও যশবন্ত সিং কালরার আত্মত্যাগ কোনো সাধারণ অপমৃত্যু ছিল না। তিনি একটি সম্পূর্ণ অকার্যকর এবং দানবীয় পুলিশি ব্যবস্থার সামনে সম্পূর্ণ একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তার সংগ্রহ করা শ্মশানের কাঠ কেনার সাধারণ রসিদগুলো আজও দক্ষিণ এশিয়ার আধুনিক মানবাধিকার রক্ষার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়।
তিনি তার চরম আত্মত্যাগের বিনিময়ে 25,000 নামহীন মানুষকে ইতিহাসে একটি স্থায়ী আইনি পরিচয় দিয়ে গেছেন। বন্ধুরা, যশবন্ত সিং কালরার গল্প আমাদের অত্যন্ত রূঢ় এবং নির্মম একটি সত্যের মুখোমুখি দাঁড় করায়। রাষ্ট্র যখন আইনের বই বন্ধ করে দিয়ে কেবল বন্দুকের নলে শান্তি খুঁজতে চায়, তখন সেই শান্তির মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। 25,000 গুম হয়ে যাওয়া যুবকের হিসাব মেলাতে গিয়ে কালরা নিজেই নিখোঁজদের তালিকায় যুক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি পুরো পৃথিবীকে দেখিয়ে গেছেন রাষ্ট্রযন্ত্র যত বড়ই হোক না কেন, একটি কলম এবং সামান্য কয়েকটি সরকারি রশিদের কাছে তাকে একদিন মাথা নত করতেই হয়। হারিকে খালের খরস্রোতা জল কালরার শরীর ভাসিয়ে নিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রমাণগুলো রাষ্ট্রের সেই অন্ধকারের দলিল হয়ে আজও টিকে আছে। আজকের এই দীর্ঘ তথ্যচিত্র শেষে আপনাদের কাছে আমার একটি যৌক্তিক প্রশ্ন: রাষ্ট্র সুরক্ষার অজুহাতে প্রশাসনকে কি কখনো মানবাধিকার লঙ্ঘন বা গুম খুন করার অলিখিত বৈধতা দেওয়া উচিত, নাকি আইনের শাসন ছাড়া কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে টিকতে পারে না? আপনাদের সুচিন্তিত ও যৌক্তিক মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইতিহাসের এমন অজানা, অপ্রিয় এবং নিখাত তথ্যভিত্তিক সত্যগুলো বিশ্লেষণ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই দীর্ঘ অনুসন্ধানমূলক কাজ যদি আপনাদের মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের এই ধরনের বস্তুনিষ্ঠ কাজ চালিয়ে যেতে সাহস যোগাবে। ইতিহাসের আড়ালের সত্যগুলো নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বই কথা কয়ের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ঐতিহাসিক দলিলে। ধন্যবাদ।